তারেক রহমানের পরিচয়পত্র প্রস্তুত, জানালো ইসির এনআইডি উইং। রাতে দীর্ঘ সময় মা খালেদা জিয়ার শয্যা পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন। যদি আল্লাহ করে উনি চিকিৎসকদের চিকিৎসা প্রচেষ্টা এবং আল্লাহর শেষ মেহেরবানিতে উনি যদি এই সংকটটা উতরে যেতে পারেন, আলহামদুলিল্লাহ, তাহলে হয়তো আমরা ভালো কিছু পাব। জামায়াতের সাথে জোট ইস্যুতে এনসিপির মতভেদ। আহ্বায়কের কাছে ৩০ নেতার স্মারকলিপি। দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র লড়ার ঘোষণা ডাক্তার তাসনিম জারার। দেশের বিভিন্ন জায়গায় শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। জেলা মফস্বলে বিপর্যস্ত জনজীবন। অতিরিক্ত বাচ্চা ঠান্ডা কাশি, প্রচুর ঠান্ডার কারণে আমার বাচ্চা খিঁচুনি হয়েছে। এখন পর্যন্ত আইসি মেডিকেলে, এখন পর্যন্ত ডাক্তারের কোনো চিকিৎসাই করতেছেন না। 10টির পরিবর্তে জনপ্রতি সর্বোচ্চ 5টি মোবাইল সিম রাখার সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। ভয়েস কল ছাড়া শিগগিরই বাজারে আসছে ডাটা সিম। বিপিএল এর নাটকীয় ম্যাচে শেষ বলে নোয়াখালীকে হারালো সিলেট। শনিবার প্রথম ম্যাচে রাজশাহীর বিরুদ্ধে 5 উইকেটে ঢাকা ক্যাপিটালসের জয়। প্রস্তুত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জায়মা রহমানের পরিচয়পত্র। শনিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছে ইসির এনআইডি উইং। তবে চূড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার আবেদন আজ কমিশনের সামনে পেশ করা হবে। আইন অনুযায়ী কমিশন সভার অনুমোদনের পরই উঠবে ভোটার তালিকায় নাম। এরপর মনোনয়নপত্র তোলা এবং দাখিলের সময় পাবেন একদিন। প্রায় 18 মাস কারা অন্তরীণের পর 2008 সালের সেপ্টেম্বরে 1/11 সরকারের সময় সপরিবারে দেশ ত্যাগে বাধ্য হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই বছর ছবিসহ ভোটার তালিকা কার্যক্রম শুরু করে তৎকালীন শামসুল হুদা কমিশন। ফলে দীর্ঘ 17 বছর ভোটার তালিকায় নেই তার নাম। অবশেষে দেশের মাটিতে পা রাখার 3 দিন পর সেই অপেক্ষার অবসান ঘটাতে নির্বাচন কমিশনে তারেক রহমান। শনিবার সরকারি ছুটির দিন হলেও সকাল থেকে সার্বিক প্রস্তুতি নেয় ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। দুপুরে 1টার দিকে আগারগাঁও ইসি সচিবালয়ের পাশে ইটিআই ভবনে প্রবেশ করেন তারেক রহমান। সংরক্ষিত কক্ষে গিয়ে ভোটার ফর্মের তথ্য যাচাই করেন। এরপর ছবি তোলা, 10 আঙ্গুলের ছাপ, চোখের আইরিশ, স্বাক্ষর প্রদানের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেন। এর প্রায় 8 ঘন্টা আগে মা ডাক্তার জুবাইদা রহমানকে সাথে নিয়ে তারেক রহমানের মেয়ে জাইমা রহমান একই কক্ষে প্রবেশ করেন। এ সময় ভোটার হওয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন করেন জাইমা রহমান। নিবন্ধন কার্যক্রম শেষ করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে নির্বাচন কমিশন এলাকা ত্যাগ করেন তারেক রহমান। ঢাকা 17 আসনের গুলশান এলাকার 19 নম্বর ওয়ার্ডে ভোটার হতে আবেদন করেছেন তারেক রহমান ও জাইমা রহমান। সর্বনিম্ন 7 থেকে সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র প্রস্তুত হবে বলে জানিয়েছেন এনআইডির মহাপরিচালক। নিজের মতো করে কাজ করে সে। এই যে আমাদের যে 12 কোটি 76 লক্ষ লোকের আপনার তথ্য আছে আমাদের ওখানে, ও কিন্তু 12 কোটি 76 লোকের চেক করবে। চেক করে 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 আমি মানে টেকনিক্যালি যতটুকু শিখেছি আর কি, চেক করে করে যখন দেখবে যে এটা ইউনিক, তখন সে একটা নাম্বার জেনারেট করে সফটওয়্যার। ওই নাম্বারটার উপর ভিত্তি করে আপনার এনআইডিটা জেনারেট হয়ে যায়। 24 ঘন্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত হলেও ভোটার তালিকায় তারেক রহমানের নাম উঠবে কিনা তা নির্ভর করছে কমিশনের সিদ্ধান্তের উপর। সচিব জানান, রবিবার কমিশনে উত্থাপন করা হবে তারেক রহমানের ভোটার আবেদন। নিবন্ধনটা চলমান প্রক্রিয়া, নিবন্ধন কমপ্লিট করেছেন। ভোটার তালিকায় অন্তর্ভুক্তি যেটাতে আগামী আপনার 12 ফেব্রুয়ারিতে নির্বাচনের সাথে সম্পর্কিত। কমিশনের অনুমতি দুভাবে পাওয়া যায়, একটা হচ্ছে আনুষ্ঠানিক সভা করে, আর একটা হচ্ছে নথির মাধ্যমে। এখন কমিশন যে পদ্ধতিতে অনুমোদন করবেন সেটা আমরা নথি উপস্থাপন করব নিষ্পত্তির জন্য। যেহেতু হাতে সময় একদিন, তাই রবিবারের মধ্যে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করতে হবে ইসিকে। যে আসনে নির্বাচন করবেন তারেক রহমান, ভোটার নম্বর দিয়ে সেখানকার রিটার্নিং অফিসার থেকে মনোনয়নপত্র তোলা ও দাখিলের সময় পাচ্ছেন একদিন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। এই তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। শনিবার রাত 12টা নাগাদ এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জানান, রাতে দীর্ঘ সময়ে মায়ের শয্যা পাশে ছিলেন তারেক রহমান। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তেই চলছে খালেদা জিয়ার চিকিৎসা। এক মাসেরও বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রয়েছেন দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে। মাঝে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও পরে বাতিল করা হয় সে সিদ্ধান্ত। শনিবার রাতে ধানমন্ডির শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাত 10টার মিনিট 20 আগে হাসপাতালে পৌঁছান তিনি। 2 ঘন্টার মতো ছিলেন তিনি। এ সময় তিনি কথা বলেছেন মা খালেদা জিয়ার চিকিৎসকদের সাথে। রাত 12টার দিকে হাসপাতাল থেকে বেরিয়ে যান তারেক রহমান। পরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে ব্রিফ করেন মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য ডাক্তার AZM জাহিদ। জানান, দীর্ঘ এই সময়ে সে অর্থে কোনো বদল হয়নি বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের। স্বাভাবিকভাবেই ওনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এই কথা বলা যাবে না, কিন্তু ওনার অবস্থার অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন। যদি আল্লাহ করে উনি চিকিৎসকদের চিকিৎসা প্রচেষ্টা এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি যদি এই সংকটটা উতরিয়ে যেতে পারেন আলহামদুলিল্লাহ, তাহলে হয়তো আমরা ভালো কিছু পাবো। ডাক্তার জাহিদ জানান, চিকিৎসকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তারেক রহমান। দলের নেতাকর্মীদের হাসপাতালের সামনে ভিড় না করার নির্দেশনাও দিয়েছেন। দলীয় নেতাকর্মীকে উনি নির্দেশ দিয়েছেন এবং উপদেশ অনুরোধ করেছেন যাতে এই হসপিটালে চিকিৎসার জন্য যারা রোগীরা আছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাতেও যাতে ব্যাঘাত না হয়, অন্য রোগীদের চিকিৎসাতেও যাতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়, সেই জন্য সবাই যাতে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে। বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ছেলে তারেক রহমান। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। জামায়াতের সাথে জোট নিয়ে নীতিগত আপত্তি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর স্মারকলিপি দিয়েছেন দলটির 30 নেতা। যে তালিকায় রয়েছেন যুগ্ম সদস্য সচিব মুশফিক সালেহিন, খালেদ সাইফুল্লাহ, সাইফ মোস্তাফিজ, নুসরাত তাবাসসুম সহ আরও অনেকে। স্মারকলিপিতে গুরুত্বপূর্ণ কিছু নীতিগত বিষয়ে গভীর উদ্বেগের কথা জানানো হয়। সম্প্রতি জামায়াত ইসলামী সহ 8 দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে যে আলোচনা হচ্ছে সে বিষয়ে তাদের আপত্তির কথা জানানো হয়। বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের পর বিগত 1 বছর ধরে জামায়াত ও ছাত্র শিবিরের বিভাজনমূলক রাজনৈতিক কর্মকাণ্ড দেখা গেছে। অন্যান্য দলের ভেতর গুপ্তচরবৃত্তি, স্যাবোটাজ, এনসিপির ওপর নানা অপকর্মের দায় চাপানোর অপচেষ্টা ভবিষ্যতের জন্য অশনির সংকেত। তাছাড়া ছাত্র সংসদ নির্বাচনগুলোয় মিথ্যা ও অপপ্রচার, অনলাইনে এনসিপির নারী সদস্যদের চরিত্রহনন, ধর্মকে কেন্দ্র করে সামাজিক ফ্যাসিবাদের উত্থানও লক্ষ্য করা গেছে। স্মারকলিপিতে জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোটে না যাওয়ার বিষয়টি স্পষ্ট করা হয়। জানানো হয়, 71 ইস্যুতে জামায়াতের সাথে এনসিপির মূল্যবোধ সাংঘর্ষিক। অবভিয়াসলি দল একটা কঠিন সময় পার করছে। আমাদের যে সিদ্ধান্ত গ্রহণের যে প্রেক্ষাপটটা আছে সে প্রেক্ষাপটটা হচ্ছে আমাদের যে গণতান্ত্রিক যে উত্তরণ, সেই উত্তরণে আগামী সংসদটা আসলেই একতরফা কোনো একটা একদলীয় যাতে শাসন ব্যবস্থা কায়েম না হয় সেটা একটা গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। এবং এখানে আমাদের ফোকাসটা থাকতে হবে যে আমাদের আধিপত্যবাদ বিরোধী এবং সংস্কারপন্থী যারা আছে, যেটা জুলাইয়ের আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়নেই আলটিমেটলি আমাদের কাজ করে যাওয়া উচিত। এদিকে এনসিপি থেকে পদত্যাগ করে ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিলেন ডক্টর তাসনিম জারা। এদিকে এনসিপি থেকে পদত্যাগ করে ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিলেন ডক্টর তাসনিম জারা। শনিবার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তাসনিম জারা জানান, তার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে মানুষ ও দেশের সেবা করার। তবে বাস্তব প্রেক্ষাপট বিবেচনায় তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার প্রতিশ্রুতি রক্ষায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা জানান তিনি।
এনসিপির সম্ভাব্য প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে ফেসবুকে তাসনিম যারা গণচাঁদার মাধ্যমে ৪৭ লক্ষ টাকা তুলেছিলেন। যারা তাকে চাঁদা দিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাদের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। গণ অধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। ঝিনাইদহ ৪ আসন থেকে ধানের শীষের হয়ে লড়বেন তিনি। তাকে জেতাতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের কৌশল মেনে সবাইকে রাশেদ খানের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদও। অবশেষে আনুষ্ঠানিকভাবে বিএনপির হয়েই নির্বাচনে লড়ছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার গুলশানে বিএনপি মহাসচিবের হাতে ফুল দিয়ে যোগদান করেন তিনি। রাশেদ খানের এই আসনটি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা, ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গি ইউনিয়ন, ঘোড়াশালী ইউনিয়ন, ফুরসন্দি ইউনিয়ন, মহারাজপুর ইউনিয়ন নিয়ে গঠিত, যেটা ঝিনাইদহ সদর এবং কালীগঞ্জ থানা। যুগপৎ আন্দোলনে থাকা শরীরদের সঙ্গে আসন সমঝোতা করতে গিয়েই রাশেদ খানকে ঝিনাইদহ ৪ আসন ছেড়ে দিয়েছে বিএনপি। আমি আপনার অনুরোধ করব, এই ঝিনাইদহ ও কালীগঞ্জ, ঝিনাইদহ সদর কালীগঞ্জ অর্থাৎ ঝিনাইদহ ৪ আসনের বিএনপির সকল নেতাকর্মীকে মোহাম্মদ রাশেদ খানের সঙ্গে কাজ করার জন্য এবং তাকে বিজয়ী করার জন্য সর্বশক্তি দিয়ে কাজ করার জন্য। এরকম আরও অনেক সাবেক ছাত্রনেতা যারা এখনো বয়সের তরুণ, তারা জাতি বিনির্মাণে সঠিকভাবে পদক্ষেপ নিতে পারুক এবং সেজন্য তাদেরকে জাতীয় সংসদ থেকে শুরু করে সমাজের, রাষ্ট্রের বিভিন্ন স্তরে তারা প্রতিষ্ঠিত হোক, সেটা আমাদের কামনা। নানা সূত্র বলছে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণ অধিকার পরিষদ থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করলে জয়লাভ করা অনেক চ্যালেঞ্জিং। সেই জন্যই গণ অধিকার ছেড়ে ঝিনাইদহ ৪ আসনে জয় নিশ্চিত করতেই ধানের শীষ প্রতীক নিয়ে সেখান থেকে লড়বেন রাশেদ খান। যদিও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় দল থেকে সাধারণ সম্পাদক রাশেদ খানকে বহিষ্কার করার কথা জানিয়েছে গণ অধিকার পরিষদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যাকে আমি নিজের আদর্শ হিসেবে মনে করি, বর্তমানে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন। ফ্যাসিবাদ বিরোধী আমল থেকে তার সাথে আমার সম্পর্ক। আমি মনে করি নতুন বাংলাদেশ গঠনে তার নেতৃত্ব দেশ এবং জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন। রাশেদ খানের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার মুরারিদহ গ্রামে। তিনি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এমন নেতার বিএনপিতে যোগদান নিয়ে দলের নেতাকর্মীদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের ৩ সংসদীয় আসনে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি। এতে সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক নিয়ে গঠিত চট্টগ্রাম ৪ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী। পাহাড়তলী, হালিশহর, চট্টগ্রাম ১০ আসনে প্রয়াত নেতা আবদুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। অন্যদিকে চট্টগ্রাম বন্দর, পতেঙ্গা, চট্টগ্রাম ১১ আসনে নির্বাচন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কিশোরগঞ্জ ৫ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে তৃণমূলের নেতাকর্মীরা। শনিবার রাতে বাজিতপুরে বিক্ষোভ শেষে মশাল মিছিল করেন তারা। এ সময় আসনটিতে শেখ মুজিবুর রহমান ইকবালকে দলীয় প্রার্থী ঘোষণার দাবি জানান নেতাকর্মীরা। এ সময় বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন, দলের ক্রান্তি লগ্নে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে সক্রিয় ছিলেন ইকবাল। তাকে ব্যতীত অন্য কারো পক্ষে তৃণমূলের নেতাকর্মীরা কাজ করবে না, দেন এই হুঁশিয়ারি। বাসীর প্রাণের দাবি, যে বাজিতপুরের সর্বস্তরের মানুষের প্রাণের দাবি যে শেখ মুজিবুর ইকবাল সাহেব বিএনপি থেকে ধানের শীষে মনোনয়ন পাবেন এবং উনি আগামী দিন বাজিতপুর নিটি থেকে এমপি হবেন। ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনার পরেই আজ দুপুর ২টা থেকে রাজধানী ঢাকা সহ ৮ বিভাগে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চলবে অবরোধ কর্মসূচি। শনিবার গভীর রাতে এই সিদ্ধান্ত জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
এর আগে শাহবাগের অবস্থান কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের আজ বেলা 11টায় কর্মসূচির ঘোষণা দেন, কিন্তু 11:15টায় হাদি হত্যার বিষয়ে ব্রিফিং করবে ডিএমপি। সেটি পর্যালোচনার পরই পরবর্তী কর্মসূচির ঘোষণা আসবে দেয়া হয় সেই ইঙ্গিত। এদিকে ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানী সহ সারা দেশে বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে। শনিবার রাতে শাহবাগ মোড়ে উপস্থিত হন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, হত্যাকারী এবং মূল হোতাদের চিহ্নিতের পর বিচারের মুখোমুখি করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে। 7 জানুয়ারির মধ্যে ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট দেয়া হবে বলেও জানান তিনি। আপনাদের হয়তো মনে হচ্ছে কিছু জানছি না কেন, কিন্তু মনে রাখতে হবে আমরা কিন্তু একটা শত্রুপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে কাজটা করছি। ফলে যে তথ্যগুলো আমরা বলবো সেগুলো যেন শত্রুকে কোনোভাবে শক্তিশালী না করে। এই হত্যাকাণ্ডের চার্জশিট সুনির্দিষ্টভাবে দেয়া হবে ইনশাআল্লাহ 7 জানুয়ারি 2026-এর মধ্যে। এই চার্জশিট দেওয়ার পরে অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়ে যেন দ্রুত বিচারটা করে যাওয়া যায় সেটার নিশ্চয়তা আমি আপনাদেরকে দিচ্ছি। বাড়ি চুয়াডাঙ্গায় অথচ ঠিকানা দেখানো হয়েছে কুষ্টিয়া ও ঢাকায়। জাতীয় পরিচয়পত্র স্থায়ী ঠিকানা জাল করে চুয়াডাঙ্গার সমবায় অফিসে চাকরি হাতিয়েছেন অন্তত 2 জন। আর এসব অপকর্মের ঝালক কলকাঠি নেড়েছেন তৎকালীন সমবায় কর্মকর্তা নিজেই। তিনিও ভুয়া জাতীয় পরিচয়পত্রে বাগিয়েছেন মুক্তিযোদ্ধার সনদ, নিয়েছেন সরকারি সুবিধাও। সহকর্মী জিসান আহমেদের অনুসন্ধানে বিস্তারিত। জাহাঙ্গীর আলম চাকরি করেন চুয়াডাঙ্গা জেলা সমবায় অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে। 2013 সালে এই অধিদপ্তরে চাকরি পান, তাও আবার কুষ্টিয়া জেলা কোটায়। অথচ তার আসল ঠিকানা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামে। বাড়িতে কারো দেখা না মিললেও স্থানীয়রা বললেন, জাহাঙ্গীর আলমের পৈতৃক নিবাস ও বেড়ে ওঠা এখানেই, কুষ্টিয়ার মিরপুরে নয়। এরা তো দাদা দাদি সব সম্পত্তির গ্রামের বাড়ি, ওদের নিজস্ব। হ্যাঁ, ওরা বহুদিন যাবত এখানে আছে। আদি পরিবার এটাই, অন্য কোথাও তো না, অন্য কোথাও। স্থায়ী ও বর্তমান ঠিকানা নিয়ে সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত জাহাঙ্গীর আলম। ওই জায়গায় তখন ছিলাম, লেখাপড়া করতাম নানা বাড়িতে, তখন ওইখানকে ঠিকানা দিয়ে স্থায়ী ঠিকানা হিসাবে ওখানে দিয়েছে, বর্তমান ঠিকানা এখানে দিয়েছে। আরেকজন মিরাজুল ইসলাম, বাড়ি দামুড়হুদার কলাবাড়ি গ্রামে। চাকরি হাতিয়েছেন ঢাকা মিরপুরের পল্লব এলাকার স্থায়ী বাসিন্দা দেখিয়ে। এমন জালিয়াতিতে হতবাক অনেকেই। ঢাকাতে আমাদের বাসা কিভাবে থাকবে, আমরা গ্রামে থাকি। আমি বয়স প্রায় 60 বছর থেকে দেখছি। একই প্রশ্নে গরমিল উত্তর মিরাজুল ইসলামেরও। হ্যাঁ, ঢাকায় একসময় ছিলাম। আচ্ছা, ওটা আপনার স্থায়ী ঠিকানা? জি। নাকি বর্তমান ঠিকানা? না, ওইটাই স্থায়ী ঠিকানা। কলাবাড়ি আপনার স্থায়ী ঠিকানা না? কলাবাড়ি, জি, কলাবাড়ির ঠিকানা স্থায়ী ঠিকানা এখন হয়ে গেছে। বিষয়টি জানা নেই সমবায় কর্তৃপক্ষের। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা কর্মকর্তার। আমার এই ধরনের ঘটনা জানা নেই, তবে আপনাদের কথা শুনছি যে এরকম কালকের থেকে নাকি শুনছেন কয়েক জায়গায় যে বলছেন যে ভুয়া ঠিকানা। এটা আমার অবশ্য জানা নেই, তবে খতিয়ে দেখা হবে। আমাদের অনুসন্ধানে মিলেছে এসব ভুয়া তথ্য দিয়ে চাকরি জালিয়াতির ঘটনায় মূল হোতা হিসেবে কাজ করেছেন চুয়াডাঙ্গার বিভিন্ন উপজেলায় সমবায় কর্মকর্তা হিসেবে কর্মরত এবং বর্তমানে কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান নাজির হোসেনের নাম। এই নাজির হোসেনের চাকরি জীবনের বেশিরভাগ সময় কেটেছে চুয়াডাঙ্গা জেলা সমবায় অফিসের অধীনে। সবশেষ তিনি উপজেলা সমবায় কর্মকর্তা হিসেবে অবসরে যান। অভিযোগ, তার সময়ে হয়েছে এমন অপকর্ম। না, এসব আমার দিয়ে চাকরি হয়নি। চাকরি তো অনেকের দিয়েছি, এটা বলা ভুল হবে। আমি তার কর্তৃপক্ষ নাই। আমি কি কর্তৃপক্ষ বলেন? নিজের চাকরি ফাইলে জমা থাকা জাতীয় পরিচয়পত্রের তথ্যে নাজির হোসেনের জন্ম 1961 সালের 1 আগস্ট। কিন্তু মুক্তিযোদ্ধা সনদ বাগিয়ে নিতে তার রয়েছে আরও একটি জাতীয় পরিচয়পত্র। সেখানে তার জন্ম 1957 সালে। মুক্তিযোদ্ধা হতে ন্যূনতম 13 বছর বয়স হতে হবে। তাই এই ছলচাতুরি। নিয়মিত পাচ্ছেন ভাতা ও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি হয়েছে তার মেয়ের। তবে এসব অভিযোগ অস্বীকার করেন নাজির হোসেন। ওই যে তখন এনআইডি কার্ড দিয়ে হয়েছে, তখন তো 12 বছর না, 12 বছর হয়নি। এমনি তখন তার এসে 12 বছর দেখিনি, এমনি কার্ড দিয়েছে, হয়ে গেছে। মুক্তিযোদ্ধার সনদ সমর্পণের দাবি করলেও এখনও তালিকায় রয়েছে তার নাম। ম্যানেজ করার চেষ্টাও করেন প্রতিবেদককে। এখন আমি বলছি এটা রাখেন, আপনার সাথে সব কথা বলবো। মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতির অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের।
আমাদের কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ পড়েনি। যদি সুনির্দিষ্ট অভিযোগ আসে আমরা এটা মন্ত্রণালয়ে ফরওয়ার্ড করব, আমরা তদন্ত করে এটার রিপোর্ট মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করব। চাকরি ও মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি চক্রের বিস্তৃতি আরও গভীরে, এমন অপকর্মের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি সচেতন মহলের। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। শিরোনামে যেমনটা জানাচ্ছিলাম, সারা দেশে জেঁকে বসেছে তীব্র শীত। শীতের খবর জানবো। কুড়িগ্রামে যেতে চাই সহকর্মী নাজমুল হোসেন, সেখানকার খবর রাখছেন। নাজমুল, জানাবেন আজ সকালে কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হলো? পাশাপাশি আরেকটু বিষয় জানাতে চাই, মানুষের ভোগান্তির চিত্র তো অবশ্যই দেখছেন, এ ব্যাপারে কর্তৃপক্ষের কোনো দৃষ্টি আকর্ষণ করছি, সেখান থেকে কোনো সাহায্য দেওয়া হয়েছে কিনা তাদের? ইশরাত, আপনি যেমনটি বলছিলেন, আজকে আবহাওয়া অফিস সূত্রে আমরা জানতে পেরেছি কুড়িগ্রামে 11.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন। একটা বিষয় জানিয়ে রাখি, কুড়িগ্রামে গেল 5 দিন থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রার পারদ ওঠানামা করছে। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে সরকারি বা বেসরকারিভাবে কম্বল বিতরণ হচ্ছে কিনা, বেসরকারিভাবে কম্বলের বা শীতবস্ত্র বিতরণের তথ্য আমাদের কাছে না থাকলেও সরকারি হিসাবে তথ্যটা রয়েছে, প্রায় 18,000 শীতবস্ত্র কম্বল সহ বিতরণ করেছে। তবে একটা বিষয় জানিয়ে রাখি, আমাদের কুড়িগ্রামে 16টা নদ নদী, 4.5 শতাধিক চরাঞ্চল রয়েছে। সেখানটায় প্রায় 25 লাখ মানুষের মধ্যে চরাঞ্চলেই 8 থেকে 10 লাখ মানুষের বসবাস। আর এই অঞ্চলে আমরা জানি যে কৃষি নির্ভরশীল, যার কারণে নিম্ন আয়ের মানুষের সংখ্যাটাও কিন্তু 70 থেকে 80 ভাগ আমরা যদি বলি ভুল বলা হবে না। এই নিম্ন আয়ের মানুষজনের কিন্তু যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেইখানটায় তাদের যে দিন এনে দিন খাওয়ার পরিস্থিতি, সেইখানটায় শীতবস্ত্র কেনা বা শীতবস্ত্র ক্রয় তাদের সামর্থ্যের বাইরেই চলে, কেননা যে হাজিরা পায় সেটা দিয়ে দ্রব্যমূল্যের আনুষঙ্গিক যে ক্রয় ক্ষমতা সেটা শেষ করেই শীতবস্ত্র কেনার উপায়টা থাকে না। যার কারণে এই অঞ্চলে মানুষের দাবিটা হচ্ছে যে দ্রুত এই শীতকালীন সময় তারা যদি শীতবস্ত্রের দ্রব্যমূল্য দাম কমায় দেয়, তাহলে সেই ক্ষেত্রে এই অঞ্চলে যে খেটে খাওয়া মানুষ রয়েছে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে। তখন শীতের যে ভোগান্তিটা রয়েছে সেটা কিছুটা হলেও তারা লাঘব করতে পারবে। ইশরাত, ধন্যবাদ আপনাকে নাজমুল। শীতের তীব্রতার সাথে সাথে জামালপুরে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। প্রতিদিন হাসপাতালে ভর্তি থাকছে অর্ধশত রোগী, যাদের বেশিরভাগই শিশু। রোগীর চাপে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তার নার্সরা। স্বাস্থ্য বিভাগের দাবি, পরিস্থিতি সামাল দিতে সাধ্যমতো পরামর্শ ও চিকিৎসা দেওয়া হচ্ছে। জামালপুর জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড। রোগীর চাপ এতটাই যে শয্যা না পেয়ে মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে অসুস্থদের। শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে প্রতিদিন দেখা যাচ্ছে এমন চিত্র। গত এক সপ্তাহে হাসপাতালটিতে ঠান্ডাজনিত রোগ, ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর ও ঠান্ডা নিয়ে 250 শয্যার বিপরীতে ভর্তি আছেন 638 জন। 50 শয্যার 2টি শিশু ওয়ার্ডে ভর্তি 109 জন। এছাড়া বহির্বিভাগে প্রতিদিন ঠান্ডাজনিত রোগে চিকিৎসা নিচ্ছেন 100 থেকে 150 রোগী। দুদিন ধরে ভর্তি হয়েছি বাচ্চা নিয়ে, অতিরিক্ত বাচ্চা ঠান্ডা, কাশি। প্রচুর ঠান্ডার কারণে আমার বাচ্চা খিঁচুনি হয়েছে। এখন পর্যন্ত আইসি মেডিকেলে, এখন পর্যন্ত ডাক্তারের কোনো চিকিৎসাই করতেছেন না। চিকিৎসার জন্য আসছিলাম, আমরা দুইজন এক বেডে বেড পাই নাই রাত্রের থেকে। ভর্তি থাকা রোগীদের মধ্যে বেশিরভাগই শিশু। শয্যা সংকটে চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা। রোগীর কিছুটা উন্নতি হলে বাধ্য হয়ে ফিরছেন বাড়িতে। বাচ্চা নিয়ে এই বেড দেন আমাদের এখানে, নিচে থাকা অনেক অসুবিধা। বাচ্চার ঠান্ডা ভালো নাই, আর বাড়ছে খুবই কষ্টে। এখানে আসন সংখ্যার চেয়ে রোগীর সংখ্যা বেশি, বাকি রোগীর বাচ্চার মাদের বেশি কষ্ট হয় শীতের জন্য। এদিকে পরিস্থিতি সামাল দিতে সাধ্যমতো পরামর্শ ও চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানায় সিভিল সার্জন। তো আমরা সতর্ক আছি, আমরা আমাদের স্বাস্থ্যকর্মীরা এবং চিকিৎসকগণ রোগীর সাধারণ মানুষ যারা আছেন, রোগীর লোক যারা আছেন, মায়েরা আছেন, তাদেরকে আমরা সতর্ক করছি। জেলার 7 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নভেম্বর ও ডিসেম্বর মাসে এখন পর্যন্ত ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়েছে 670 শিশু।
সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। ঘন কুয়াশা আর প্রচণ্ড শীতে বিপর্যস্ত গোপালগঞ্জের জনজীবন। গত কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ নেমেছে 11 থেকে 12 ডিগ্রির ঘরে। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে সড়ক মহাসড়কে চলাচল করছে যানবাহন। যাত্রী সংকটে ভুগছেন চালকরা, কষ্টের মুখে কৃষকরাও। বলছেন এমন শৈত্যপ্রবাহে ফসল ফলানো কঠিন। আবহাওয়া অফিস বলছে সপ্তাহ জুড়ে চলবে শীতের এমন তীব্রতা। দক্ষিণের জেলা গোপালগঞ্জ। বেলা গড়ালেও সূর্যের দেখা নেই। প্রচণ্ড শীতে কাবু হয়ে পড়ছেন কৃষক, নির্মাণ শ্রমিক ও চালকেরা। শীতে যুবথুম মানুষকে তবু পেটের দায়ে ছুটতে হচ্ছে কাজে। খেতে নিড়ানি থেকে চারা রোপণ সবই চলছে তীব্র শীত উপেক্ষা করেই। ভোর থেকে নির্মাণ কাজে নেমে পড়ছেন শ্রমিকেরা। বেলা বাড়লেও শীতের পোশাকে আপাদমস্তক শরীর ঢেকে কাজে যাচ্ছেন স্থানীয়রা। ঠান্ডা বাতাস, প্রচুর বাতাস করছে। এই বাতাসের কারণে আর কি শীতটা আরো বেশি। পানিতে নামলে হাত কুড়া হয়ে আসে। ঠান্ডায় তো এই যে প্রত্যেকদিন 10টা-11টার সময় আমরা মাঠে আসি, তাতে কতটুকু কাজ হয়? যদি শীত এর বাইরে থাকে তাহলে আমরা কাজ করতে ডাঙ্গে নামতে পারবো না। এরকম যদি পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পড়ে, কিন্তু আমাদের যে বই লাগানোর যে নিয়মটা সেটা আমাদের অতিক্রম হয়ে যাবে। কুয়াশায় নানা জায়গায় অস্পষ্ট হয়ে থাকছে দিনের বড় অংশ। অ্যাক্সিডেন্টের সংখ্যা থেকে চালকদের সাবধানী দৃষ্টি পথের বাঁকে। শীতের কারণে কম যাত্রী থাকা সহ নানা সমস্যায় পড়ছেন রিক্সা ও অন্যান্য যানবাহনের চালকেরা। ফলে শীতের এই সময়টা তাদের জন্য হয়ে পড়ছে অসহনীয়। গাড়ি চালাইতে খুবই কষ্ট হয়, ইনকাম কম, লোকজন শহরে নাই। বসে থাকতে কখন আসে একটা প্যাসেঞ্জার, একজনে ছাড়িয়ে দিলে আরেকজনে নিয়ে যায়। আমাদের তো পেটের দায় বের হওয়া লাগে, ঘরভাড়া আছে, ছেলে মেয়ে আছে, স্কুল কলেজ আছে। আবহাওয়া অফিস বলছে শনিবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহ চলতে পারে সপ্তাহ জুড়ে। যে সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা এর পার্থক্য কমে যাওয়ার কারণে যদিও তাপমাত্রা 13 ডিগ্রি, তবু এর অনুভূতি তার চেয়ে বেশি হচ্ছে। শরীফ ফারুকি, যমুনা নিউজ। মৌলভীবাজারের বড়লেখায় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় 2 ভাই নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় বিওসি মাঠ গুদাম এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, কৃষক আব্দুল কাইয়ুমের সাথে প্রতিবেশী জমির উদ্দিনের দীর্ঘদিনের বিরোধ চলছিল। কয়েক বছর আগে খুন হওয়া জমিরের ভাগ্নে জালাল উদ্দিন হত্যা মামলার আসামি ছিলেন কাইয়ুম। শনিবার সন্ধ্যায় কাইয়ুমকে পুলিশে ধরিয়ে দিতে জমির উদ্দিন সহ কয়েকজন তার বাড়িতে গেলে দুপক্ষের মধ্যে মারামারি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় কাইয়ুম ও তার বড় ভাই কুয়েত প্রবাসী জামাল উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হন প্রতিপক্ষের জমির উদ্দিন সহ কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বান্দরবানের দুর্গম এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থানে সেনাবাহিনীর অর্থায়ন ও সহায়তায় ইকো রিসোর্ট নির্মাণের উদ্বোধন করা হয়েছে। গত 3 বছরের সশস্ত্র গোষ্ঠীর কারণে নিজ গ্রাম ছেড়ে ভারতের মিজোরাম ও সীমান্তবর্তী দুর্গম অঞ্চলে আশ্রয় নিয়েছিল তারা। সহায় সম্বলহারা প্রত্যাবর্তনকারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং পুনর্বাসনের জন্য 20 লাখ টাকা বরাদ্দ করেছে 24 পদাতিক ডিভিশন। সমুদ্রপৃষ্ঠ থেকে 2100 ফুট উচ্চতায় অবস্থিত ভারত ও মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের রুমো উপজেলার কেওক্রাডং সংলগ্ন সুং সুয়াং পাড়ার বম অধ্যুষিত গ্রাম। গত 3 বছরে কুকিচিন সশস্ত্র গোষ্ঠী দ্বারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই জনপদের বম জনগোষ্ঠীরা। 2023 সালের শুরুতেই KN এর সাথে নিরাপত্তা বাহিনীর সংঘাতে উপজেলার বেশ কিছু বম জনগোষ্ঠী পরিবার নিজ গ্রাম ছেড়ে ভারতের মিজোরাম ও সীমান্তবর্তী দুর্গম অঞ্চলে আশ্রয় নেয়। তবে বর্তমানে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সদস্যদের আধিপত্য বহুলাংশে হ্রাস পায় এবং অনেকেই স্বাভাবিক জীবনে ফিরে আসে। এ পর্যন্ত 202 পরিবারের প্রায় 500-ও বেশি সদস্য প্রত্যাবর্তন করেছে। আগের পরিস্থিতি অনেক খারাপ ছিল, মানে অনেকজন অনেক জায়গায় গেছে, কিন্তু এখন আমাদের পরিস্থিতি ভালো হয়েছে। তারপরে আমরা সবাই একসঙ্গে এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি। সন্ত্রাসীরা ছিল এখানে, আর আমরা ভালো মতো থাকতে পারি নাই, আর সে কারণে অনেকে অন্য দেশে চলে গেছে। প্রত্যাগতদের কর্মসংস্থান ও আর্থসামাজিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে সুংসুয়াং পাড়ায় একটি ইকো রিসোর্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বান্দরবানের 69 সেনা রিজিয়ন। এমন উদ্যোগে খুশি এই অঞ্চলের 8টি গ্রামের বম জনগোষ্ঠী পরিবার। বাংলাদেশ সেনাবাহিনী খুব অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ওনারা কাজ করতেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যাতে করে বিক্রি করতে পারে এই আশা
এই কটেজটা করা হয়েছিল আপাতত। বর্তমানে এই যে কটেজ উদ্বোধন হবে, এই কটেজ উদ্বোধন করলে তার ইনকাম সোর্স বাড়বে, মোটামুটি এগিয়ে যাবে। সহায় সম্বলহারা প্রত্যাবর্তনকারীদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে এরই মধ্যে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় এই জনপদের মানুষদের জন্য একটি ইকো রিসোর্ট নির্মাণ প্রকল্পের প্রাথমিক উদ্বোধন করেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. রাকিব ইবনে রেজওয়ান। রিসোর্টটি স্থাপনের ফলে বম সম্প্রদায়ের সদস্যদের সরাসরি কর্মসংস্থানের সুযোগ হবে বলেও জানান তিনি। এই রিসোর্টটি একটি পরিবেশ বান্ধব রিসোর্ট হিসেবেই পরিচিতি পাবে। লব্ধ আয় এটা সম্পূর্ণভাবে ব্যয় করা হবে আমাদের এই আশেপাশের যে সমস্ত পাড়া জনগোষ্ঠী আছে তাদের কল্যাণের জন্য, শিক্ষার জন্য, চিকিৎসার জন্য। 24 পদাতিক ডিভিশনের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় করা হচ্ছে প্রায় 30 লাখ টাকা। মামুন নুরশি তৌফি, যমুনা নিউজ। পহেলা জানুয়ারি থেকে এক এনআইডির বিপরীতে 5টির বেশি সিম কেনা যাবে না। একই সময়ে এক পরিচয়পত্রের বিপরীতে আগের কেনা 10টির বেশি সিম নেটওয়ার্কে অচল হয়ে যাবে। এদিকে ভয়েস সিম কেবলমাত্র ডেটা সুবিধা সম্পন্ন আইওটি সিম বাজারে ছাড়ার প্রক্রিয়া চূড়ান্ত করেছে বিটিআরসি। একজন গ্রাহকের বিপরীতে সিম সংখ্যা আরও কমিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে। 10-এ সীমিত করার পর এবার তা 5-এ সীমাবদ্ধ করার সুপারিশ এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। সেবাগ্রহীতাদের কোনো ধরনের জটিলতায় যেন পড়তে না হয়, এজন্য নতুন পরিকল্পনা বাস্তবায়ন করতে উদ্যোগী হচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। পরিকল্পনার অংশ হিসেবে আইওটি সিম বাজারে ছাড়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। ভয়েসবিহীন কেবলমাত্র ডাটা সুবিধা সম্পন্ন এমন সিম শীঘ্রই উন্মুক্ত করা হবে। আমরা এখন যে উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছি সেটা হচ্ছে এই সিম সংখ্যাটা আমরা ধাপে ধাপে 5টায় নামিয়ে নিয়ে আসতে চাই। এর মাঝখানে কিছু পদক্ষেপ যে নেয়, ফর এক্সাম্পল আইওটি সিম, কারণ আইওটির জন্য প্রচুর সিম লাগবে। সো এইটার সিরিজ রেজিস্ট্রেশন প্রসেস এগুলি সব আমরা আলাদা করে ফেলেছি। সো এটা এই 5টার মধ্যে না, এই 5টা হচ্ছে আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করার যে সিমগুলি আছে সেইটা। এদিকে সিম সংখ্যা 15 থেকে কমিয়ে 10-এ সীমিত করার কাজ চলমান রেখেছে বিটিআরসি। এক এনআইডির বিপরীতে যেসব গ্রাহকের হাতে 10টির বেশি সিম আছে তা বন্ধের জন্য অপারেটরদের কাছে তথ্য সরবরাহ করছে সংস্থাটি। গ্রাহকের পছন্দ অনুযায়ী নির্ধারিত সীমার অতিরিক্ত সিম জানুয়ারি থেকেই বন্ধ করবে অপারেটররা। দৈব চয়নের ভিত্তিতে বাতিল করুন, ওই প্রসেসটার মধ্যে আছে। আমরা কিছু আইডেন্টিফাই করেছি যে কোন সিমগুলো বাতিল হবে, অপারেটরদেরকে কিছু জানিয়েছি, ধাপে ধাপে জানাচ্ছি। আমাদের টার্গেট ডেট হচ্ছে ডিসেম্বরের শেষ পর্যন্ত। সো ডিসেম্বরের পার হয়ে গেলে 10টার বেশি সিম কারো নামে আর অ্যাক্টিভেট থাকবে না এই নেটওয়ার্কে। বিটিআরসির তথ্য বলছে এক এনআইডির বিপরীতে 10টির বেশি সিম আছে, এর পরিমাণ প্রায় 90 লাখ। অপারেটররা বলছে সিম সংখ্যা 10 থেকে 5-এ সীমিত করা হলে সরকার এবং অপারেটর দুদিকেই রাজস্ব আয়ে ভাটা পড়বে। আমাদেরকে 10টা থেকে 5টায় আনতে হবে, তার মানে হচ্ছে আমি আরও সিম বন্ধ করে দেওয়ার কাজ করছি। আমাদের ব্যবসায়িক স্বার্থের জন্য না, ওয়ার্ল্ড ওয়াইড যেখানে পৃথিবী চলছে একদিকে, যে আরও কীভাবে কানেক্টিভিটি বাড়ানো যায়, বাকি যে 50% এখন আনকানেক্টেড আছে তাদেরকে কীভাবে আমরা কানেক্টিভিটির মধ্যে আনতে পারি, সেটা চিন্তা না করে আমরা কি চিন্তা করছি, আমরা চিন্তা করছি কীভাবে এটা কমানো যায়। অফকোর্স সরকারের একটা বড় ধরনের রাজস্ব ক্ষতি হবে, আমাদেরও একটা রাজস্ব ক্ষতি হবে। 1 জানুয়ারি থেকে নতুন সিম কেনার ক্ষেত্রে এক এনআইডির বিপরীতে 5টির বেশি নিবন্ধন করতে দিবে না বিটিআরসি। বাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। একদিকে বিষাক্ত, অন্যদিকে আনন্দ। কোচের মৃত্যুর শোকের দিনে রাজশাহী ওয়ারিয়র্সকে 5 উইকেটে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। ইমাদ নাসিরের ঘূর্ণিতে মাত্র 132 রানে থামে শান্ত রাজশাহী। প্রথম বলেই স্বদেশী ইমাদ ওয়াসিমের শিকার সাহিব জেদা ফারহান। 20 করা তানজিদ তামিমকে সাজঘরের পথ দেখান নাসির হোসেন। স্কোরবোর্ডে তাদের সংগ্রহ দাঁড়ায় 5 উইকেটে 85 রান। নাজমুল শান্ত করেন 37 রান। শেষ দিকে নেওয়াজের অপরাজিত 26 রানে ঢাকাকে 133 রানের লক্ষ্য দেয় রাজশাহী। জবাবে সাইফকে ফিরিয়ে ঢাকা শিবিরে প্রথম আঘাত হানেন তানজিম সাকিব। এক প্রান্ত আগলে রেখে জয়ের ভিত গড়ে দেয়া মামুন থামেন 55 রানে। 22 রান করে নাসির ফেরেন ক্যাচ দিয়ে। শেষ দিকে সাব্বির রহমানের 21 রানের 7 বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা। 8 জানুয়ারির মধ্যে টি-20 বিশ্বকাপের দল জমা দিতে হবে আইসিসির কাছে। বিসিবি সেই সময়ের আগে আইসিসির কাছে
15 সদস্যের স্কোয়াড জমা দেবে, তবে সেই দল প্রকাশ করবে না বোর্ড। 31 জানুয়ারির মধ্যে স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ থাকায় জানুয়ারির তৃতীয় সপ্তাহ নাগাদ চূড়ান্ত দল দেবে ক্রিকেট বোর্ড। 7 ফেব্রুয়ারি শুরু হবে টি-20 বিশ্বকাপের আগামী আসর। উদ্বোধনী দিনই কলকাতার ইডেন গার্ডেন্সে বিকাল 3:30টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ আছে বাংলাদেশের। বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যেই দল ঘোষণা করেছে ভারত, শ্রীলঙ্কার মতো দেশগুলো। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কবে ঘোষণা করবে বিশ্বকাপ স্কোয়াড? দল ঘোষণার জন্য আইসিসির কিছু ডেডলাইন আছে। অংশগ্রহণকারী 20 দলকে 2026 সালের 8 জানুয়ারির মধ্যে 15 সদস্যের প্রাথমিক স্কোয়াড আইসিসির কাছে জমা দিতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সেই নিয়ম মেনে নির্ধারিত সময়ের মধ্যেই আইসিসির কাছে দল পাঠাবে, তবে সেটা সবার জন্য এই সময়ের মধ্যেই প্রকাশ করা হবে না। কারণ আইসিসির নিয়ম বলে প্রাথমিক দল জমা দেবার পরও যে কোনো কারণ ছাড়াই দলগুলো 31 জানুয়ারি 2026-এর মধ্যে তাদের স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ পাবেন। এরপরও যদি কোনো পরিবর্তনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন প্রয়োজন হবে। বিসিবির একটি সূত্র বলছে, জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে দল ঘোষণা করার পরিকল্পনা করছে বোর্ড। প্রাথমিক দল ঘোষণা করার পর যেহেতু এটা পরিবর্তনের সুযোগ আছে, সেটাই নিতে চায় বোর্ড। কারণ বিপিএল চলমান, দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরে ক্রিকেটারদের শেষ মুহূর্তের পারফরমেন্সে নজর রাখতে চান নির্বাচকরা। তবে তাই বলে টি-20 স্কোয়াডে বড় পরিবর্তনের পরিকল্পনা নেই সিলেকশন প্যানেলের। মিডল অর্ডারের দু একটি জায়গায় ভালো বিকল্পের দিকে দৃষ্টি রাখতে চায় থিঙ্ক ট্যাঙ্ক। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কি বৈঠকের ঠিক আগ মুহূর্তে ইউক্রেনে বড় ধরনের হামলা চালালো রাশিয়া। শনিবার স্থানীয় সময় ভোরে রাজধানী কিয়েভে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ছড়ে মস্কো। প্রায় 10 ঘন্টা ধরে বাজানো হয় সতর্কতামূলক সাইরেন। শক্তিশালী ড্রোন ও মিসাইলের আঘাতে প্রাণ গেছে 2 জনের। গুরুতর আহত শিশুসহ কমপক্ষে 32 জন। প্রাণ বাঁচাতে মেট্রো স্টেশনে আশ্রয় নেয় বহু মানুষ। এক বিবৃতিতে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ইউক্রেনের জ্বালানি স্থাপনা ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে প্রায় 500 মিসাইল এবং 40টি ড্রোন ছুড়েছে মস্কো। বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের শিকার অনেক স্থাপনা। বিদ্যুৎ বিচ্ছিন্ন কিয়েভ ও আশপাশের এলাকার 10 লাখেরও বেশি বাড়িঘর। যুদ্ধ শেষ করার কোনো ইচ্ছাই নেই রাশিয়ার। এ ধরনের হামলা করে উত্তেজনা আরো উস্কে দেওয়ার বার্তা দিচ্ছে মস্কো। কেবল আমাদের জ্বালানি খাতই টার্গেট করছে না, বরং আরো অরাজক পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নতুন বছর উদযাপনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ভারতে। রাজধানী দিল্লি সহ বিভিন্ন স্থানে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এরই মধ্যে দিল্লিতে অপারেশন আঘাত 3 নামের বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। 24 ঘন্টায় প্রায় 3000 মানুষকে জিজ্ঞাসাবাদ আর 6 শতাধিক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে দেশীয় পিস্তল, ছুরি, অবৈধ মদ আর চুরি যাওয়া অর্থসহ বিভিন্ন সামগ্রী। অনেকের নামে মামলা করেছে পুলিশ। গেল মাসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কেঁপে ওঠে ভারতের রাজধানী দিল্লির লালকেল্লা এলাকা। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়। রাজধানীর গণ্ডি পেরিয়ে আতঙ্ক ছড়ায় গোটা ভারত জুড়ে। ভয়াবহ সেই হামলার পর প্রশ্নের মুখে পড়ে দেশটির নিরাপত্তা ব্যবস্থা। তাই এবার নিউ ইয়ার উদযাপনের আগে নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নেয় প্রশাসন। দিল্লির অপরাধপ্রবণ এলাকাগুলোয় আঘাত 3 নামের বিশেষ অভিযান শুরু করে দিল্লি পুলিশ। প্রায় 1003 মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযান শুরুর 24 ঘন্টার মধ্যে আটক করা হয় কয়েকশো সন্দেহভাজনকে। পুলিশ জানায়, বিভিন্ন স্থানে অভিযানে 24টি দেশীয় পিস্তল ও 44টি ছুরি জব্দ করেছে তারা। পাশাপাশি প্রায় 30,000 বোতল অবৈধ মদ আর 10 কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এছাড়া নগদ অর্থসহ চুরি যাওয়া বিভিন্ন মূল্যবান সামগ্রী জব্দ করা হয়। সন্দেহের জেরে প্রায় 250টি মোটরসাইকেল আর একটি প্রাইভেট কারও নেওয়া হয় হেফাজতে।
আমি অত্যন্ত আনন্দের সাথে বলছি, সাউদার্ন রেঞ্জের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব জেলাগুলোতে সংগঠিত অপরাধ দমনে অপারেশন আঘাত পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় প্রায় 2850 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং প্রায় 600 জন অপরাধীকে আটক করা হয়েছে। আমাদের এই অভিযান অত্যন্ত সফল হয়েছে। তবে শুধু দিল্লিতেই নয়, নিরাপত্তা জোরদার করা হয়েছে উত্তরপ্রদেশের বারাণসী ঘাট আর মানালি সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে। সেসব স্থানে প্রতিনিয়ত টহল আর নজরদারিতে হিমশিম অবস্থা পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে আমার হাতে থাকা আপডেটগুলো। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।